হসপিটালে মৃত্যুর মুখোমুখি রাঙামতি এই সব কিছু দেখে কান্নায় ভেঙে পড়ে একলব্য। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে রাঙামতিকে সে ওষুধ মেশানো জলটা খেতে দেওয়া হয়, আর রাঙামতি তখন সে জলটা হাতে নিয়ে জলটা খেয়ে নেয়। জল খাওয়ার কিছুক্ষণের মধ্যে রাঙামতির মাথা প্রচণ্ড রকম ঘোরাতে শুরু করে। রাঙামতির সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। কিছুক্ষণ পর যমজ রাঙামতির কাছে আসে আহেরি। আহেরি এসে বলে, রাঙামতি এখন সেন্সলেস হয়ে গিয়েছে, এখন তোমাকে কি করতে হবে, রাঙার কাপড়টা তোমাকে পরতে হবে, তারপর আমি যেভাবে বলবো তোমাকে সেভাবে কাজ করতে হবে। তখন গুন্ডাদেরকে বলে দে এই যমজ রাঙামতিকে ঠিক একই জায়গার মধ্যে যেন দিয়ে আসা হয়। কিছুক্ষণ পরই বাজে এক বিপত্তি। আহিরের সমস্ত প্ল্যানের কথা শুনতে পেরে যায় রাঙামতি। রাঙামতি তখন তার তীর ধনুক বের করে। রাঙামতি এতক্ষণ নাটক করছিল, আহিরের সমস্ত প্ল্যানের কথা এখন সবটাই জানতে পেরে গিয়েছে। হুট করে মেঝে থেকে উঠে দাঁড়ায়, আর তখনই তীরটা আহিরের দিকে তাক করে। কি ভেবেছিলি আমি এত সহজে সেন্সলেস হয়ে যাব? ভুল ভাবলি, ভুল। তোর সমস্ত প্ল্যান একদম ঘেঁটে দিয়েছি। এদিকে গুন্ডারা রেগে গিয়ে বন্দুক তাক করে রাঙার দিকে। রাঙা তখন বলে, আমাকে গুলি করে কোনো লাভ নেই, আগে তোদের সর্দারটাকে বাঁচা। আমার হাত থেকে তীর কিন্তু ছুটলে তোদের সর্দার কিন্তু একদম শেষ হয়ে যাবে। বন্দুকগুলো নামিয়ে ফেল, বন্দুক ছোড়ার আগেই তোর সর্দারকে শেষ করে দিব। কি ভেবেছিলি আমার মতো দেখতে আমার যমজ বোন হোক বা না হোক, তাকে দিয়ে তুই আমার বিপদ ঘটাবি? করতে পারবি না। যমজ রাঙা তখন বলে, আমি কোনোদিন রাঙা দিদির ক্ষতি করতে পারবো না। রাঙা দিদি আমাকে আশ্রয় দিয়েছে, জঙ্গল থেকে নিয়ে এসেছে, আর তুই কি করে ভাবলি তোর টাকার বিনিময়ে আমি এই কাজ করব? আমি সবটাই প্ল্যান করেছিলাম রাঙা দিদির সঙ্গে। আমি সবটা রাঙা দিদিকে জানিয়ে দিয়েছিলাম। তুই আমাকে টাকা দিয়ে রাঙা দিদির ক্ষতি করার চেষ্টা করেছিলি, আর রাঙা দিদির কিচ্ছু হয়নি। আমি ওষুধ মিশাইনি, জলের মধ্যে আমি কোনো ওষুধই মিশাইনি। আসল রাঙা তখন আহিরির দিকে তাকিয়ে বলে, কে তুই? তোকে চেনা চেনা লাগছে। তুই কি ভেবেছিলি আমার মতো দেখতে? হয়তোবা সে আমার এখনও বোন না, তাকে আমি এখনও খোঁজ করতে পারিনি, তার পরিচয় কি সেটা বের করতে পারিনি, কিন্তু তাকে দিয়ে আমার ক্ষতি করাবি? কিন্তু তাতে তোর কি স্বার্থ? তুই কি চাস? কে তুই আমাকে বল সত্যি, না হলে কিন্তু এখনই তীর দিয়ে একদম ফালা করে দেব। এদিকে আহিরি ভয় পেতে শুরু করে। আহিরি তখন বলে, আমি তোমার এবং প্রমিতা বসুল আসল সত্যটা জানার জন্য চেষ্টা করছি। তোমরা আসলে কাদের জন্য কাজ করছো, কিসের জন্য কাজ করছো? এ কথাগুলো শোনার পর রাঙা তখন বলে, ও সামান্য এই জিনিসটা জানার জন্য তুই আমাকে কিডন্যাপ করেছিলি? তা বল আমাকে, আমার মতো দেখতে আমার বোনকে তুই আমার বাড়িতে কেন পাঠাতে চাচ্ছিলি? অন্যদিকে বৃন্দা বারবার আহিরিকে ফোন করতে শুরু করে। বৃন্দার ফোন রিসিভ করছে না। বৃন্দা চিন্তার মধ্যে পড়ে যায়, কখন যমজ রাঙামতিকে এই বাড়িতে পাঠাবে, কিছুই তো বুঝতে পারছি না। দরজার পিছনে দাঁড়িয়ে থাকে পাঞ্চালি বৃন্দার এই কর্মকাণ্ড দেখে মনে মনে বলতে শুরু করে, কি ব্যাপার, বড় বৌদি এতটা চিন্তা করছে কেন? আর কাউকে কি ফোন করছে নাকি, বা কেউ আসার জন্য অপেক্ষা করছে নাকি, সেটাই তো বুঝতে পারছি না। এই বলেই তখন বৃন্দাকে ফলো করতে শুরু করে। একলব্য অঙ্কুর বাড়িতে ফিরে। অঙ্কুর তখন বলে, একলব্য প্লিজ শান্ত হও। তখনই একলব্য বলে, শান্ত আমি কি করে হব? আমি সব জায়গায় তন্ন করে খুঁজেছি। রাঙামতি নিশ্চয়ই ইচ্ছা করে এই কাজটা করেছে, অন্য কোথাও কোনো একটা কাজের জন্য বেরিয়ে পড়েছে। তখনই অঙ্কুর বলে, না এটা হতে পারে না। এরকম একটা ইনভাইটেশনের দিনে তাকে সংবর্ধনা দেওয়া হবে, তার মধ্যে সে কোথায় যাবে? তখনই আবার বৃন্দা বলে ওঠে, একলব্য রাঙার কি কোনো খোঁজ পাওনি নাকি? একলব্য তখন বলে, না খোঁজ পাইনি। এদিকে কিছুক্ষণ পর পাঞ্চালি বৃন্দার কাছে এসে বলে, আচ্ছা বড় বৌদি তুমি এতটা চিন্তা করছো কেন সেটাই বুঝতে পারছি না। কারোর জন্য কি তুমি অপেক্ষা করছো, নাকি এ বাড়িতে কেউ আসবে? বৃন্দা বলে, না পাঞ্চালি, কে আসবে? আর আমি তো চিন্তা করছি রাঙার জন্য। রাঙা মেয়েটা প্রেগনেন্ট, তার মধ্যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কতটা ভয়াবহ, সেজন্য আমি চিন্তা করছিলাম। আর বলে তখন বৃন্দা আবার একলব্যর কাছে এসে বলে, একলব্য চিন্তা করো না, রাঙামতি ঠিক ফিরে আসবে, হয়তোবা কোনো কাজে বেরিয়েছে। একলব্য তখন বলে, আমি এত করে বারণ করলাম রাঙামতি, এখন তুমি অন্য কোনো কাজে মনোযোগ দিবে না। এরকম একটা সংবর্ধনার দিনে তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাঙামতি আমার মনে হচ্ছে সে আমাকে ভালোই বাসে না, তা না হলে এভাবে আমাকে কোনোদিন কষ্ট দিত না। এই বলে তখন একলব্য ওপরে চলে যায়। অঙ্কুর তখন বলে, একলব্য কিন্তু ভীষণ কষ্ট পেয়েছে, এখন রাঙা কোথায় আছে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এদিকে বৃন্দাও চিন্তার মধ্যে পড়ে যায়, রাঙা এখন কোথায় আছে। বৃন্দা বারবার আহিরিকে ফোন করেও পাচ্ছে না। এদিকে তখনই আবার রাঙামতি আহিরির দিকে তাকিয়ে বলে, তোর শরীরটা না আমার কেমন জানি চেনা চেনা লাগছে। কে তুই? কে কে তুই কি অন্য কারোর হয়ে কাজ করছিস? কিছুক্ষণ পর সামনে এসে দেখতে পায় আহিরিকে, আর আহিরিকে বলে, ও তার মানে তুই আহিরিদি, আমি ঠিক সন্দেহ করেছিলাম তুই আবারও পুরনো রূপে ফিরে এসেছিস, তাই তো? গুন্ডারা আবার রেগে গিয়ে রাঙার দিকে বন্দুক তাক করে। রাঙা তখন বলে, আমাকে গুলি করার আগে আমার হাত থেকে এই তীরটা ছুড়বে, তারপর আহিরিদি তুই কিন্তু একদম ফালা হয়ে যাবি। তখন তার যমজ বোনকে বলে, তুই দাঁড়িয়ে রয়েছিস কেন, বাকি কাজটা করে ফেল। তখনই যমজ রাঙা হাত থেকে বন্দুকগুলো নিয়ে নেয়, আর গুন্ডাদেরকে উত্তম মাধ্যম মেরে তাদেরকে সেখানে অজ্ঞান করে দেয়। আহিরি তখন বলে, কাজটা কিন্তু ভালো করছে।
করছো না, শেষের ফলটা কিন্তু খুব ভয়ঙ্কর হবে। রাঙা তখন বলে, তুই কি করবি? তুই আমার কিচ্ছু করতে পারবি না, তুই সমস্ত প্ল্যান করে এসেছিস। আচ্ছা, তোর সঙ্গে কি বড় বৌদি কোনোভাবে জড়িত আছে নাকি? হ্যাঁ, তখনই আবার আহিরি বলে ওঠে, না, এর মধ্যে কেউ জড়িত নেই, আমি সবটা জানি, আমি এই সবটা প্ল্যান করেছি। রাঙা তখন পুরনো কথাগুলো বলতে শুরু করে, তুই যে আগে থেকে প্ল্যান করে এসেছিস, সমস্ত প্ল্যান আমার জানা ছিল, আর সেজন্য আমাকে এই মিথ্যে নাটকটুকু করতে হয়েছে। আহিরি তখন বলে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, এত বছর তো কিচ্ছু করতে পারোনি, তাই এখনও কিছু করতে পারবে না, তাই তোমাকে ভালোই ভালোই বলছি, সরো এখান থেকে সরো। রাঙা তখন বলে, তুই কোথায় যাবি? তোকে তো কোথাও আমি যেতে দেব না, একটু পরেই সত্যজিৎ স্যার পুলিশ টিম নিয়ে আসবে, তোকে আবারও গ্রেফতার করবে। এ কথা বলার পর আহিরি মুচকি মুচকি হাসতে শুরু করে। অন্যদিকে বৃন্দা চিন্তার মধ্যে পড়ে যায়, চিন্তায় বারবার শুধু কফি খাচ্ছিল। তখনই পাঞ্চালি আবার এসে বলে, কী ব্যাপার বড় বৌদি, তুমি এতক্ষণ যাবৎ কফি খাচ্ছ, কত গ্লাস খেয়ে ফেলেছো, কত কাপ খেয়ে ফেলেছো, তুমি কি আসলেই চিন্তিত নাকি কিছু নিয়ে? তুমি আমাকে বলতে পারো। বৃন্দা তখন বলে, আচ্ছা পাঞ্চালি, আমি কেন চিন্তিত হব? আমার মাথাটা ঘোরাচ্ছে, মাথা ব্যথা, সেজন্য আমি এই কফি খাচ্ছি, তাতেও কি তোমার সহ্য হচ্ছে না? আমি কি ড্রয়িং রুমে একটু বসতে পারবো না একা একা? তখনই অঙ্কুর বলে, না অবশ্যই। পাঞ্চালি অঙ্কুরের কাছে এসে বলে, আমার কেন জানি মনে হচ্ছে বড় বৌদি কোনো প্ল্যান সাজাচ্ছে। অন্যদিকে একলব্য বারবার রাগাকে ফোন করার চেষ্টা করে, রাগা ফোন রিসিভ করছে না, ফোনটা কোনোভাবেই ঢুকছে না। একলব্য চিন্তার মধ্যে পড়ে যায়, বারবার বলতে শুরু করে, রাগা তুমি ইচ্ছা করে এই কাজটা করেছো, আমাকে চিন্তার মধ্যে ফালানোর জন্য তুমি এরকম করছো, আমাদের বাচ্চাটার কথা একবার চিন্তা করলে না? অন্যদিকে আহিরি বলে, তুমি আমাকে পুলিশ দিয়ে কিছু করতে পারবে না, আমাকে ধরিয়ে দিতে পারবে না, এর আগে আমি সমস্ত প্ল্যান করে রেখেছি, দেখো এখনও সময় আছে, আমাকে ছেড়ে দাও, তা না হলে কিন্তু তোমার এবং বাচ্চার দুটোরই ক্ষতি হবে, তোমার এবং একলব্যর জীবনটা কিন্তু ছারখার করে দেব। রাগা তখন বলে, কি করবি তুই? কিচ্ছু করতে পারবি না, তুই এখন আমার হাতের মুঠোয়। আহিরি আর কোনো কথা না শুনে সেখান থেকে পালাতে যাবে। কিছুক্ষণ পরই দেখা যাবে রাগামতি একটা তীর ছুঁড়ে, কিন্তু সে তীরটা আহিরির কোনো শরীরে লাগেনি। আহিরি সেখানে থেকে একটা বিষাক্ত গ্যাস পুশ করে দিয়ে যায়, আর সারা ঘর, সারা রুম একদম ধোঁয়াতে ভরে যায়। সে বিষাক্তের গ্যাসে রাগামতি সেখানেই নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এতেই করে রাগামতির জীবনে নেমে আসে এক কঠিন বিপদ। এদিকে যমজ রাগামতি তার যমজ বোন অর্থাৎ রাঙা দিদিকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে ঝুঁকি রেখে দেয়। অন্যদিকে একলব্য নিচে এসে বলে, আমার চিন্তা হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে রাগামতি বড় কোনো বিপদে পড়েছে। আচ্ছা অঙ্কুরদা, তুমি কি ফোন করে সত্যজিৎ দাকে? অঙ্কুর তখন বলে, আমি ফোন করেছি, এখনও রাগার কোনো খোঁজ পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে আননোন নাম্বার থেকে একটা ফোন করে, তখনই একলব্য ফোনটা রিসিভ করে। আর ডক্টর তখন বলে, আপনি কি একলব্য বসু বলছেন? আপনার স্ত্রী এখন হসপিটালে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ইমিডিয়েটলি আপনাকে আসতে হবে। একথা শোনার পর একলব্যর হাত থেকে মোবাইলটা পড়ে যায়, একলব্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। অঙ্কুর পাঞ্চালি বলে, কি হয়েছে ভাই, কি হয়েছে? কান্না করছিস কেন, আমাকে বল। তখনই একলব্য সবটাই খুলে বলে, রাগামতি হসপিটালে, তার অবস্থা নাকি ক্রিটিক্যাল, আমাদেরকে এক্ষুনি বের হতে হবে। একথা শোনার পর তখনই পাঞ্চালি মনে মনে ভীষণ রকম ঘাবড়ে যায়। অন্যদিকে বৃন্দা মনে মনে বলতে শুরু করে, কি ব্যাপার, এটা আবার কী ধরনের কথা হলো? এমন তো কোনো প্ল্যান ছিল না, আহিরি তো এমন কোনো প্ল্যান করেনি। হসপিটালে কি আসল রাঙামতি নাকি যমজ রাঙামতি, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে হসপিটালে রাঙামতিকে বাঁচানোর চেষ্টা করে, রাঙামতি নানা ওষুধ ইঞ্জেকশন পুশ করতে শুরু করে, তার অবস্থা খুবই সিরিয়াস, সে কোনোভাবেই শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, বিষাক্ত গ্যাসের কারণে তার পুরো শরীর একদম নিস্তেজ হয়ে পড়েছে। ডক্টররা চেষ্টা করছে কি করা যায়। এদিকে বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করে রাঙামতি, রাঙামতির অনেক কষ্ট হচ্ছিল, চোখগুলো বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পরে হসপিটালে ছুটে আসে, আর একলব্য বলে, রাগা কোথায়? সত্যজিৎ তখন বলে, রাগাকে এখনও ডক্টর দেখছে, কি করা যায় ডক্টর একটু পরে সিদ্ধান্ত নেবে, তাই এখন চিন্তা করে কোনো লাভ নেই। একলব্য তখনই সত্যজিৎকে বলে, কিন্তু এটা কি করে হলো? রাগাকে কোথায় ফেলে? তখনই সত্যজিৎ একটা মিথ্যে নাটক সাজায়, কেননা সত্যজিৎ যদি সত্যিটা বলে দেয় তাহলে সত্যজিৎকে সকলে বুঝবে। সত্যজিৎ তখন বলে, আমরা একটা মোড়ে রাগাকে অচেতন অবস্থায় পেয়েছি। একথা শোনার পর আরও ভেঙে পড়ে একলব্য কোনোভাবে সামলিয়ে রাখতে পারছে না কেউ। ডক্টর ফিরে আসে, ডক্টরকে তখন বলে, আমার স্ত্রীর কী হয়েছে, কিছু হবে না তো? আমার বাচ্চাটার কিছু হবে না তো? ডক্টর তখন বলে, এখন রিপোর্টগুলো আসুক, তারপর বলা যাবে, এখন তো আপাতত আমরা কিছু বলতে পারছি না, এখন দেখা যাক কি হয়, আমরা ইতিমধ্যে চেষ্টা করছি কি করা যায়। এ বলে তখন ডক্টর সেখান থেকে চলে যায়। একলব্য কান্নায় ভেঙে পড়ে, এটা তো হওয়ার কথা ছিল না, কথা তো ছিল না, এভাবে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে কল্পনা করিনি। সত্যজিৎ প্রমিতাকে সবটা খুলে বলে যে আহিরি নাকি এই সমস্ত প্ল্যান করেছিল। প্রমিতা বলে, এই আহিরি কোনোদিন রাগার পিছনই ছাড়বে না। আচ্ছা তার মধ্যে কি আমাদের বাড়ির বৃন্দাকে কোনোভাবে জড়িত? বলে, ওই যমজ রাগা যেটা বলেছে কোনোভাবেই বৃন্দা বসু নাকি এর সঙ্গে জড়িত না। কিন্তু একটা কথা, আমি গিয়েছিলাম পুলিশ স্টেশনে, কিন্তু সেখানে গিয়ে আমি আহিরিকে দেখতে পেলাম, হয়তো এতক্ষণে সে জেলের মধ্যে পৌঁছে গিয়েছে। বৃন্দা আহিরির সঙ্গে দেখা করতে আসে, আহিরি বলে, আমি রাগা এবং একলব্যর জীবনটাই শেষ করে দিয়েছি।